আর যখনই সুযোগ সন্ধানী কিছু লোক আছে, সুযোগের সন্ধান নেবে, সুযোগের সন্ধান যেন মানুষের জীবন না জ্বালায়। ফাজিল। পশ্চিমবঙ্গে যদি সবথেকে বড় সুযোগ সন্ধানী যদি কেউ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যখন রাস্তাঘাটের রং হচ্ছিল নীল সাদা কাপড় আমাদের দিদিমণির কালারে, তখন অভিষেক ব্যানার্জি সুযোগের সন্ধান নিয়ে রঙের ব্যবসা শুরু করেছিলেন এবং সেই রঙের ব্যবসা থেকে আজকে পশ্চিমবঙ্গের মানুষের টাকা খেয়ে খেয়ে তিনি আজকে চারতলা বাড়ি এবং বিভিন্ন রকমের আসবাবপত্র দামি সেগুলো আনিয়েছেন এবং দামি দামি গাড়ি চড়ে বেড়াচ্ছেন। তো সুযোগের সদ্ব্যবহার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইয়েরা এবং ভাইপোরা নিচ্ছে, আর অন্য কেউ নিচ্ছে না। সুযোগের সদ্ব্যবহার নিয়েছিল বৃষ্টি মুখার্জি নামক মমতা ব্যানার্জির এক ভাইজি, যিনি বীরভূমে না বোলপুরে কোথায় চাকরি করতেন, তার চাকরিটাই চলে গেছে। তো এখানটায় সুযোগের সদ্ব্যবহার তোমার দলের লোকেরা এবং তোমার দলের যারা নেতা মন্ত্রীরা আছে এবং তোমার পরিবারের লোকেরাই নিচ্ছে, আর অন্য কেউ নিতে যাচ্ছে না। তাই কথাবার্তা বলার আগে একটু ভালো করে ভেবে বলো। তো আজকে এই না ভাবা মুখ্যমন্ত্রীর কথা বলবো, আর ইনি কেন এতটা নরম গলায় কথা বলছেন তাকে একটু গরম করে দেবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। অত্যাচার না করে, অনাচার না করে। আমার দলেরও যদি কেউ কখনো কোনো অন্যায় করে, আমি সঙ্গে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নিই। আমরা দেখেছি তুমি কতটা অন্যায়ের বিরুদ্ধে আপোস করে চলো, সেটা আমরা ভালো করেই জানি। কারণ অনুব্রত মণ্ডল যখন বীরভূম থানার এসআই লিটন হালদারকে তার মা বউ তুলে গালাগালি করছিল, তুমি তার বিরুদ্ধে কত অ্যাকশন নিয়েছিলে সেটাও আমরা দেখেছি। তোমার পুলিশ যখন রাস্তায় জুলুমবাজি করে, তোমার পুলিশ যখন চোরদেরকে বাঁচানোর জন্য ডায়েরি লুকোতে যায়, সেই পুলিশের অন্যায়ের পক্ষে তুমি কথা বলতে গিয়ে রাস্তায় অনশন মঞ্চ চালু করে দাও, সেটাও আমরা দেখেছি। এবং পশ্চিমবঙ্গে এতটা পরিমাণে দুর্নীতিবাজ তোমার দলের সব নেতা মন্ত্রীরা, তাদেরকে আবার ঘুরিয়ে ফিরিয়ে এনে তোমার দলে ঢোকাচ্ছ। তুমি যে কতটা অন্যায়কে প্রশ্রয় দাও না সেটা আমরা বুঝতে পারছি এবং জানিও। जनता माफ नहीं करेगी। এবং তোমার সব থেকে বড় নাটক হচ্ছে 26,000 লোকের যে চাকরি খেয়েছে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি, তিনি একমাত্র বলির পাঁঠা হয়ে গেছেন এবং তিনি তো একা এত টাকা আত্মসাৎ করতে পারবেন না। তাই পশ্চিমবঙ্গে আর কে কে টাকাগুলো খেয়েছে, ওই যে জীবন কৃষ্ণর অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে টাকা যেত, কালীঘাটে লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে টাকা যেত, সেগুলো যদি সিবিআই একবার সবার সামনে তুলে ধরে, তাহলে তোমার এই অন্যায়ের আপোস করা তোমার ঠিক বেরিয়ে যাবে। তোমরা অনেক কেস জানো যে আমি নিজেদের লোকেদের আমরা অ্যারেস্ট করিয়ে দিয়েছি। তোমার যে নিজেদের লোকেরা কতটা পরিমাণে দুর্নীতিগ্রস্ত, আর তোমার নিজেদের লোকেরা যে কতটা পরিমাণে অত্যাচারী, কতটা পরিমাণে ঢ্যামনা, কতটা বেজন্মা, সেটা তুমি ভালো করেই তাহলে আজকে স্বীকার করে নিলে। বাহ, এটা দেখে খুব ভালো লাগলো। তোমার দলের লোকেরাও যে ঢ্যামনামি হাড়বজ্জাতি করে, তোমার দলেও যে মা মাটি মানুষের দলে যে হারামি লোকেরা থাকে, সেটা তুমি আজকে প্রমাণ করে দিলে। তুমি তো বলতে এ দল এটা কোনো মেরে খাওয়ার দল নয়, তুমি তো বলো সবসময় এটা একটা আদর্শ। তোমার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে তো লোকেরা এত কিছু কাজ করছে। তার কারণ হচ্ছে আমার কাছে মানুষ আগে, তারপরে অন্য কিছু। সে আমরা জানি তোমার কাছে মানুষ আগে, সেই জন্য তো তুমি দেউচাপাচামের মানুষগুলোর জন্য কোনো পুনর্বাসনের ব্যবস্থা করনি। লিটন হালদারের মা বউ তো মানুষ ছিল না, তারা অমানুষ ছিল। তামান্না তো মানুষ ছিল না, আমাদের দিদি অভয়া মানুষ ছিল না। বিভিন্ন জায়গায় এই মুখ্যমন্ত্রী এতটা পরিমাণে কদর্য ভাষায় মিথ্যে কথা বলে, এখন সুর নরম হয়ে গেছে। এই মুখ্যমন্ত্রী যখন দেখেছে নেপালের ডুবডুবু অবস্থা, তখনই একদম পুরো নরম হয়ে গেছে। দেখেছে যে মানুষের সাথে খেলা করলে কি পরিণতি হয়, মানুষ কিভাবে পুলি মেরে ছেড়ে দেয়। কাজে এমনকি সাংবাদিকরাও জানেন যে সাংবাদিকদেরও যখন কোনো প্রবলেম হয়, আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। হ্যাঁ, সেই জন্যই তো রিপাবলিক বাংলার যে সাংবাদিক আছে সন্তু পান, তাকে অ্যারেস্ট করিয়েছিলে, তাকে জেলে ঢুকিয়েছিলে। সাংবাদিক বন্ধুদের পাশে যে তুমি সবসময় থাকো, তুমি যেভাবে যে চরম ভাষায় আক্রমণ করো সাংবাদিকদের, গদি মিডিয়া বলো, বিজেপির পা চাটা কুকুর বলো, তুমি যে সংবাদপত্রকে বা সংবাদ মাধ্যমকে তুমি যে কতটা সম্মান করো, সেটা তোমার কথাতেই বোঝা যায়। বিজেপির নাকি দালাল মিডিয়া, এগুলো তোমার মুখ থেকে শোনা যায়। এবার তারা যখন বিপদে পড়ে তুমি নাকি সাহায্য করো, এতটা পরিমাণে দরদি তুমি, সেটা এই পাশের দেশে আমাদের যদি কোনো একটা যদি সমস্যা না হতো আমরা বুঝতেই পারতাম না। তোমার মনে যে এত দরদ আছে বা তুমি যে এতটা নরম প্রকৃতির মানুষ, তুমি নাকি রয়্যাল বেঙ্গল টাইগার ছিলে, আজকে তো তোমাকে ভেজা বেড়াল মনে হচ্ছে। আমার একটা লক্ষ্য, তাদের একটা লক্ষ্য হতেই পারে, এটাই তো গণতন্ত্র, অধিকার সবার থাকবে। এই অধিকারের জন্য তো তৃণমূলের লোকেরা চুরি করে খাচ্ছে, তাদের চুরি করার অধিকার আছে, তারা চুরি করছে। আমি রব দর্শকের মধ্যে চেয়ে আছি, তাই আমাদের কোনো অধিকার নেই তোমাদেরকে কিছু বলার। তোমাদের অধিকার আছে, তোমরা চুরি করছো। ভাইপোর অধিকার আছে, কয়লা গরু বালি পাথর সব চুরি করছে, কারণ তার পিসি মুখ্যমন্ত্রী, তার তো এটা অধিকার থাকারই কথা। তাই সে চুরি করছে, আমরা দেখছি। আমরা তো কোনো কিছু করতে পারবো না, তাই না? কারণ আমাদের হাতে পুলিশও নেই, পুলিশ আমাদের দলদাসও নয়, আমাদের কৃতদাসও নয়। তাই আমরা শুধু দেখতেই থাকবো। शाबाश बेटा, बहुत बढ़िया। আমি পুজোর আগে তোমাদের ডেকেছি এই কারণে যে তোমাদের সাথে মিলিত হয়ে গেলাম। পুজোর পরে চেষ্টা করবো একটা বিজয়া সম্মেলনী যদি করা যায়, মানে কালী পুজোর মধ্যে। কারণ পুজোর পরে আমি একবার আসি পাহাড়ে, কারণ আমার যেহেতু পাহাড়টাকেও মাঝে মাঝে যেতে হয়। কেন আসো আর যাও? পাহাড়ের মানুষ তো তোমায় চায় না, তুমি তো ভালো করেই জানো। তোমাকে তো পাহাড়ের মানুষ লাথি মেরে বার করে দেয়। পাহাড়ে যে তোমার কোনো স্থান নেই সেটাও তুমি ভালো করেই জানো।
আজকে যেই জনবাল্লা পাহাড়ের মানুষের উপরে অত্যাচার করেছিল, পাহাড়ের মানুষের টাকা চুরি করে খাচ্ছিল, সেই জনবাল্লা আজকে তোমার নয়নের মণি হয়ে গেছে। বিজেপি থেকে তখন তাকে যখন লাথি মেরেছে তখন সে তৃণমূলের আশ্রয় আশ্রিত হয়েছে, আজকে সে দিদিমণির নয়নের মণি হয়ে গেছে। এত বর্ষা, তার মধ্যে ক্লাব কমিটিগুলো প্যান্ডেল পর্যন্ত ভালো করে করতে পারছে না। তবুও এখানে আস্তে আস্তে দেখলাম কিছু বাঁশ পড়েছে, দেখে ভালো লাগলো। সে যে বাঁশগুলো পুজো হবে সেই বাঁশগুলো খুলে তৃণমূলের পোঁদে দেবে বলে রেখেছে। তার কারণ হচ্ছে বৃষ্টিতে ধুয়ে গেলে ঢুকাতে সুবিধা হবে পোঁদে। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে 14 বছর ধরে মানুষকে যতটা পরিমাণে বাঁশ দিয়েছে, এই পুজো প্যান্ডেলগুলো খোলা হয়ে গেলে সেই পরিমাণ বাঁশ আবার মুখ্যমন্ত্রীর কালীঘাটে পৌঁছে দেবে। কোনো টেনশন করার কোনো কারণ নেই, সেই বাঁশ কেনার টাকাও তো মুখ্যমন্ত্রী দিয়েছে, তাই না? একটি আদিবাসী মেয়ে আমাকে কাশফুলের এক গোছা দিয়েছে। সেই কাশফুল নিয়ে গিয়ে তুমি বালিশ করে মাথায় দিয়ে নবান্নের 14 তলায় ঘুমাও। তার কারণ হচ্ছে তুমি আর উঠো না, ওখানটায় ওই কাশফুল নিয়ে ঘুমিয়ে পড়ো। তোমার যে দেশে বিদেশে চপ শিল্প, কাশফুলের বালিশ, তারপরে তোমার কচুরিপানা দিয়ে বিভিন্ন রকমের পোশাক তৈরি, বহু রকমের তোমার যে ইন্ডাস্ট্রি আছে পশ্চিমবঙ্গে, সেগুলো নিয়ে তুমি ভাবো সেই কাশফুলের বালিশে শুয়ে। আর একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে কাশফুল আর কোথাও দেখা যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছে কি করে কাশফুল এলো, সেগুলো মনে হচ্ছে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনিয়েছে মনে হচ্ছে। আমরা তো জানি না, আমরা তো দেখিনি। মুখ্যমন্ত্রী যে ঢপের মুখ্যমন্ত্রী সেটা তিনি প্রতিটা সভায় গিয়ে প্রমাণ করে দেন। এটা যে প্রশাসনিক সভা না মুখ্যমন্ত্রীর নাট্য পরিবেশনের মঞ্চ, সেটাই বুঝতে পারছি না। মাদারের বাচ্চা। মানুষের মুখে হাসি দেখতে পেলে আমার নিজেরও মনটা ভালো হয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো কাঁদছে, পশ্চিমবঙ্গের মানুষ তো ভালো নেই। তোমার দলের এবং তোমার ভাইপোর উৎপাতে পশ্চিমবঙ্গের মানুষের সুখ নেই। আজকে ঘাটালবাসীকে 14 বছর ধরে নাটকবাজি আর চিটিংবাজি করিয়ে তাদেরকে বন্যায় ভাসাচ্ছ। প্রতি বছর তাদেরকে তোমরা কথা দিচ্ছ, এইবারে ভোট দাও, আগের বারে হয়ে যাবে, আগের বারে এলে এইবারে ভোট দাও, আগের বারে। এই আগের বার করতে করতে তোমরা যে কতবার ভোট নেবে সেটা তোমরা নিজেরাই হয়তো জানো না। পশ্চিমবঙ্গে কোথাও কোনো বন্যা হলে মুখ্যমন্ত্রী এক কোমর জলে দাঁড়িয়েও মাইক নিয়ে কথা বলতে থাকেন। তার এতটুকু লজ্জা শরম হয় না যে সে মাইকটা ছেড়ে দিয়ে মানুষের ঘরে ঘরে যায় জিজ্ঞাসা করি, নিজেই ভাষণ দিয়ে যাবে আবার মাইক গুছিয়ে নিয়ে নবান্নে চলে যাবে। এগুলো কোন ধরনের নাটকবাজি সেটাই আমরা বুঝতে পারি না। এর ঢপবাজি মারতে মারতে এর মাথা স্ক্রুগুলো সব ঢিলা হয়ে গেছে। টাইট মারার জন্য অভিষেক ব্যানার্জিকে দরকার, সে আবার ভুলভাল টাইট মেরে কয়লা বালি ছেড়ে দেবে। থাক। যে বাংলা কিন্তু যতই হোক মাথাটা বিকিয়ে দেয় না। একদম বাংলা কিন্তু মাথা বিকিয়ে দেয় না, বাংলা মাথা একদম নুইয়ে পোঁদের ভেতরে ঢুকিয়ে দেয়। তার কারণ হচ্ছে যেই কংগ্রেস মুখ্যমন্ত্রীকে বার করে দিয়েছিল তাদের দল থেকে, সেই কংগ্রেসের সাথে মুখ্যমন্ত্রী এসে জোট বাঁধছে, সেই কংগ্রেসের পা চাটছে। সেই রাহুল গান্ধী তাদের কাছে খুব প্রিয় একজন মানুষ হয়ে উঠছে। যেই কংগ্রেসের হাত থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী বিজেপির কাছে আশ্রয় নিয়েছিল, আজকে সেই কংগ্রেস মুখ্যমন্ত্রীর দাতা বিধাতা সব কিছুই। কারণ বিজেপি সরকার এনাদের চুরিগুলো ধরে ফেলছে না, তো বিজেপি সরকারের হাত থেকে বাঁচতে গেলে তো কংগ্রেসের কাছে যেতেই হবে। তাই মুখ্যমন্ত্রী নিজে না গিয়ে ভাইপোকে পাঠিয়ে মোটামুটি চাঁটানোটা ঠিক রেখেছেন। ভাইপো হেভি ভালো চাঁটতে পারে, কারণ 2011 সালের আগে ভাইপোর কোনো হদিস ছিল না। 2011 পরে এমন চাঁটন দিল যে তৃণমূলের মহাসচিব হয়ে গেল, মানে আলাদা লেভেলের প্রমোশন। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তো তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাও। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়েছো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার ফোনে ঘর।